সে মুষ্টিবদ্ধ হাত নিয়ে চুপচাপ এই দয়ার উপকার শোধ করার প্রতিজ্ঞা করল। লিমিং সফলভাবে লুয়ারিয়ে ছোট বাগানে স্থাপন করল। অর্ধ দিনেরও কম সময়ের মধ্যে খবরটি হুয়াংলিং গ্রামে ছড়িয়ে পড়ল যে লিমিং লি ঝাও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লিমিং যখন টেবিল এবং চেয়ার মুছছিল, হঠাৎ বাইরে চিৎকার শুনতে পেল। লিমিং, তুমি কি বাড়িতে আছো? ঝিইউ গরম রোদে এসে এক খসখসে কাপড়ের ব্যাগ হাতে ধরে ঢুকে পড়ল। ঝিইউ, তুমি এখানে কেন? ঝিইউ ব্যাগটি টেবিলে রাখল, মাথা খুঁচিয়ে কিছুটা হাসল। আমি শুনেছি তুমি লি ঝাও পরিবার থেকে কিছুই নিয়ে বের হয়ে গিয়েছ। আমি গোপনে 5 জিন মিশ্রিত ধান বাড়ি থেকে নিয়েছি। কম হলেও পাত্তা দিও না। বড় হয়ে ওঠা ধানের ব্যাগটি দেখে লিমিং তার কাঁধে হাত রাখল এবং কণ্ঠস্বর কমে গিয়ে চুপ রইল। ঝিইউর মা জিন অসুস্থ এবং তাদের পরিবার খুবই দরিদ্র। এই 5 জিন ধান তাদের সঞ্চয়ের অর্ধেকের সমান হতে পারে। এই ব্যাগের ধান ধনীদের সম্পদের চেয়েও মূল্যবান। এক দীর্ঘ মুহূর্ত পর লিমিং ঘোড়ার মতো কণ্ঠে বলল, ঝিইউ, আমি বেশি কিছু বলবো না। আমি এই ধান গ্রহণ করি। আমি তোমাকেও ভাই ভাবি। এছাড়াও, আমি তোমার সাহায্য চাই। ঝিইউ বুক পেট দিয়ে চিৎকার করল। লিমিং ভাই, আমরা চপুরে গিয়েছিলাম যেদিন তুমি আমাকে সতর্ক করেছিলে না, আমি বিষাক্ত সাপের কামড় খেয়ে মারা যেতাম। শুধু বলো কি করতে হবে। যদি হত্যা বা আগুন লাগানোও লাগে, আমি তোমার সঙ্গে করব। লিমিং হাসল এবং হাত নাড়ল। তারপর সে ঝিইউকে ডেকে আনল এবং কয়েকটি জিনিস ব্যাখ্যা করল। ঝিইউ চলে যাওয়ার পর, মাজিন এবং দাদাঝি পেছনে থেকে এসে উপস্থিত হলেন। তারা হাতে কিছু নিলেন না, তবে সঙ্গে সাথেই হাত ভাঁজ করে জানালা পরিষ্কার করতে এবং উঠানের ময়লা ঝাড়তে শুরু করল। মাজিন টেবিল মুছতে মুছতে জিজ্ঞেস করলেন, লিমিং, তোমার এই বছর কত বয়স? লিমিং সৎকথা বলল, আওটি, আমার এই বছর 25 বছর। এই উত্তর শুনে মাজিন এবং দাদাঝি আবার লি ঝাও পরিবার সমালোচনা শুরু করল। বোকা লি ফুফু আর জিয়াংশির সত্যিই ভদ্রলোক নয়। তারা ইতিমধ্যেই 25 বছর, তবু লিমিং এর জন্য কোনো বউ খুঁজে পাননি। তার বড় ভাই লি ঝাও বিয়ে করেছে অনেক বছর ধরে, তবে তারা লিমিং এর জন্য বউ খুঁজতে চাইছে না। এরপর তারা লিমিংকে উপরে থেকে নিচ পর্যন্ত দেখল। সে লম্বা, শক্ত এবং ভালোভাবে পেশিযুক্ত, এছাড়াও চাষাবাদে পারদর্শী। সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিমিং এর পরিবার যথেষ্ট ধনী। যে কোনো মেয়ের জন্য লিমিং এর সঙ্গে বিয়ে করা সৌভাগ্যের বিষয় হবে। মাজিন বললেন, লিমিং, তুমি কি গ্রামের বিধবা লেনকে পছন্দ করো? সে আগে বিয়ে হয়েছে, তবে অনেক সক্ষম। তুমি যদি রাজি হও, আমি তার সঙ্গে কথা বলবো। এই কথা শুনে মাজিন খুশিতে হাততালি মারল। একই বয়স, সুন্দরী, একেবারে ঠিক। লিমিং ঘামতে লাগল এবং দ্রুত হাত নাড়ল। আমি আপনার সদয় ইচ্ছার প্রশংসা করি, কিন্তু আমি এখন ব্যস্ত এবং কারোর জন্য ঝামেলা তৈরি করতে চাই না। অন্যদিন এটা নিয়ে আলোচনা করা যাক। দুটি মহিলা মাথা নাড়ল, মনে করল এটা ঠিক। তারা লিমিং এর সাহায্যে ঘর সাজাতে সাহায্য করার পর একসাথে চলে গেলেন। মধ্যাহ্নে, লিমিং কিছু মিশ্রিত ধান রান্না করল এবং গোপনে তার স্থান থেকে অর্ধেক জম বের করল, খুব সন্তুষ্ট অনুভব করে। বিকালে, অনেক গ্রামবাসী একে একে তাকে দেখতে এল। কেউ কেউ বন্য শাক সবজি নিয়ে এল, কেউ কেউ কয়েক আউন্স ধান নিয়ে এল। যারা সত্যিই দরিদ্র, তারা 2টি বালতি পানি নিয়ে এল। একজন আধুনিক মানুষ হিসাবে লিমিং এর আগে এমন দৃশ্য দেখেনি এবং এতটা মুগ্ধ হল যে চোখ লাল হয়ে গেল। শেষে, গ্রামবাসী চলে যাওয়ার পর সন্ধ্যা এল।
সে কিছু জম খেয়ে কিছু আধ্যাত্মিক স্প্রিং পানি পান করল। তারপর শান্তভাবে অপেক্ষা করল। আজ রাত লি ঝাও পরিবারের ফল ভোগের রাত। সে তার পুরনো জীবনে সবসময় ভীতু ছিল, কিন্তু এই জীবনে আর সহ্য করতে চাই না। মধ্যরাত্রির তৃতীয় প্রান্তে, আকাশ পুরোপুরি অন্ধকার। লিমিং চুপচাপ দরজা দিয়ে বের হয়ে গেল। ঝু রাজবংশের লি ঝাও এর বাড়ি খুব দূরে নয়, তাই খুব কম সময়ের মধ্যে সে পৌঁছে গেল। সে সামনের দরজায় যায়নি, বরং লি ঝাও এর উঠানের পেছনের দিকে মোড় নিল। এখানে বেড়া পুরনো এবং ভাঙা, এমন একটি ফাঁক আছে যেখানে একজন মানুষ চেপে যেতে পারে। সেই নিখুঁতভাবে উঠানে প্রবেশ করল, শ্বাস ধরে সোনল। ভিতরে ঘুমের আওয়াজ লম্বা এবং ছন্দময়। সে সম্পূর্ণ রিল্যাক্স হল এবং ধীরে ধীরে পূর্ব প্রাচীরের দিকে এগোল, যেখানে দুটি মুরগি ডিম দিচ্ছিল। গত কয়েক দিনে লিমিং যে ডিম খেয়েছে, সেগুলি এখান থেকেই এসেছে। সে মুরগিগুলো এবং তাদের বাসন তুলল, নিজের জায়গায় রাখল। সে দুটি সদ্য দেওয়া উষ্ণ ডিমও মিস করল না। তারপর সে কোণে গিয়েছিল যেখানে কৃষি সরঞ্জাম রাখা ছিল, সব অগোছালো সরঞ্জাম প্যাক করল, এবং অবশেষে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোল। লি ঝাও এর বাড়ির প্রবেশদ্বারের কাছে দুটি বড় কাঠের আলমারি আছে। একটি আলমারিতে মূল্যবান ধান যেমন সাদা আটা এবং চাল রাখা আছে, অন্যটিতে নানা ধরনের ভুট্টা ও সাধারণ ধান রাখা আছে। দুইটা আলমারি তালাবদ্ধ করে রাখা হলো এই ভয়ে যে লিমিং, দ্বিতীয় ছেলে, হয়তো রাতে চুপি চুপি ঢুকে খাবার চুরি করবে। যদিও আসল লিমিং লি পরিবারের জন্য সৎভাবে খেটে খেত আর কখনো কিছু চুরি করত না, তবুও মা জিন চিন্তায় থাকতেন। লিমিং বিন্দুমাত্র দেরি না করে দুইটা আলমারি সরিয়ে নিল। এরপর হাঁড়ি, বাটি, চামচ, কাঠের পিঁড়ি, টেবিল, পানির কলস, শস্যের বস্তা, যাই হোক ব্যবহারযোগ্য বা অকেজো, সবকিছু নিজের ভেতরের জায়গায় জমা করল। এমনকি আগেই কাটা রাখা জ্বালানির দুইটা গাছের গাদা আর বাড়ির ফটকের দুইটা বড় জুজুব কাঠের দরজাও খুলে নিল। লি পরিবার ছিল লোভী আর স্বার্থপর, তাই এই জিনিসগুলো নেওয়ায় লিমিং কোনো অপরাধবোধ করল না। পরিবার না খেয়ে মরবে কিনা সেটা দাদাঝির সিদ্ধান্ত, এ নিয়ে তার মাথা ব্যথা নেই। সব মিলিয়ে এইসব গুছাতে তার মাত্র 15 মিনিট লেগেছিল। ফাঁকা উঠোনের দিকে একবার তৃপ্তি নিয়ে তাকিয়ে লিমিং দ্রুত সরে গেল, আর পেছনে ফিরে তাকালও না। পরদিন ভোরে, ঝিইউ এর জোরে চিৎকার নীরবতা ভেঙে দিল, ওহ না, দাদা, আমাদের লুট হয়ে গেছে। রান্নাঘরের সব শস্য উধাও। চলে আসুন, দেখে যান। সঙ্গে সঙ্গে মা জিন মাটিতে বসে কেঁদে উঠলেন, কে সেই দুষ্ট চোর, যে দুর্ভিক্ষকালে আমাদের থেকে চুরি করবে? তারা কি আমাদের মেরে ফেলতে চায়? স্বর্গ কেন এসব পাপী মানুষকে শাস্তি দেয় না? লি ঝাও, তখনও ঠিকমতো পোশাক পরেনি, হাতে স্যান্ডেল, দৌড়ে উঠোনে এলেন। ফাঁকা উঠোন দেখে তার মাথা ঝিমঝিম করে উঠল, প্রায় ভেঙে পড়লেন। হঠাৎ তিনি কেঁপে উঠে দ্রুত রান্নাঘরে দৌড়ালেন। সেখানে শস্যভরা দুইটা কাঠের আলমারি পুরোপুরি উধাও। এটা দেখে তার মাথা ফাঁকা হয়ে গেল, বুক কেটে যাওয়ার মতো তীব্র চিৎকার করে তিনি জ্ঞান হারালেন। পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মা জিন ভয়ে লাফিয়ে উঠে চিৎকার করলেন, তাড়াতাড়ি! তার কোমর টিপো, কোমর টিপো! লি ঝি, এসব শুনে দেরি করলেন না। দ্রুত এগিয়ে গিয়ে লি ঝাও এর কোমর জোরে টিপে ধরলেন। ব্যথায় লি ঝাও বমিয়ে উঠলেন এবং জ্ঞান ফিরে পেলেন। এরপর তিনি আর মা জিন একে অপরকে জড়িয়ে ধরে জোরে কাঁদতে লাগলেন। চুরির খবর 1 ঘণ্টারও কম সময়ে হুয়াংলিং গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা যদিও লি পরিবারকে তেমন ভালো চোখে দেখত না, তবুও এই খবর শুনে অনেকে দেখতে এলো। দুর্ভিক্ষের বছর, কারো ঘরেই বেশি খাবার মজুত নেই।
সবাই দেখতে চাইল সত্যিই লি পরিবার সমস্যায় আছে কিনা। গ্রামবাসীরা এসে ফাঁকা উঠোন আর দরজাবিহীন ফটক দেখে স্তব্ধ হয়ে গেল। বড় একটা ভিড় জমে গেল, সবাই আঙুল তুলে কাঁদতে থাকা লি ঝাওয়ের দিকে তাকিয়ে ফিসফিস করে নানা কথা বলতে লাগল। যেহেতু এটা প্রাচীন সময়, তাই অনেকেই ভূত দেবতায় বিশ্বাস করত। ঠিক বলেন, আমরা তো কালই লি মিংকে তাড়িয়ে দিলাম, আর রাতে চুরি হলো। স্বর্গের চোখ আছে, আমার স্ত্রী সারারাত গালাগালি করেছে, বলেছে তাদের পরিবার ভালো নয়, একদিন না একদিন কর্মফল ভোগ করবে। আজ সেটাই হলো, তাদের পরিবারে কেউ ভালো নয়। শাস্তি পেয়েছে, হয়তো দেবতাদের অভিশাপ। এভাবে কথা চলছিল, হঠাৎ গ্রামবাসী হাংতাড়াহুড়ো করে চলে এলো। মা জিন তাকে দেখে যেন ত্রাতা দেখল, দৌড়ে গিয়ে তার পায়ে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে মিনতি করল, ভাই হাং, আমাদের বাঁচান। আমাদের খাবার নেই, আমরা কিভাবে বাঁচব? গ্রামবাসী হাং তাকিয়ে দেখল মা জিন কাঁদতে কাঁদতে নাকমুখ সব ভিজিয়ে ফেলেছে। সে অস্বস্তিতে এক পা পিছিয়ে গেল, কাপড়ে যদি নোংরা লাগে। মুখ গম্ভীর করে চেঁচিয়ে উঠল, চিৎকার বন্ধ করুন। ঠিক করে বলুন কি কি হারিয়েছে। লাল চোখে, কাপা গলায় লি ঝাও বলল, উঠোনের সব জিনিস নেই। রান্নাঘরের 2টা বড় কাঠের আলমারি, যেখানে 20 জিনের বেশি আটা আর চাল, প্রায় 100 জিনের মিশ্র শস্য ছিল। বড় পানির কলস, জ্বালানি কাঠ, পিছনের আঙিনার 2টা বড় মুরগি, এমনকি ফটকের 2টা বড় দরজা পর্যন্ত নিয়ে গেছে। এ কথা শোনামাত্র গ্রামবাসীরা হইচই করে উঠল। ঠিক হয়েছে, এত শস্য লুকিয়ে রেখে ছেলেকে মাটি খাওয়া করতে দিয়েছে। স্বর্গ আর সহ্য করতে পারেনি। আমরা ভেবেছিলাম এদের খাবার নেই, কিন্তু তা নয়। এখন ভালোই হয়েছে, ছেলে কে কষ্ট দিয়েছে, তাই স্বর্গ শাস্তি দিল। এখন খাবার নেই, দেখি কি করে। ঠিকই তো, আমি তো সবসময় বলি, লি ঝাও আর তার স্ত্রী খুব নিষ্ঠুর। এখন কর্মফল পাচ্ছে। গ্রামবাসী হাং সবার কথাবার্তা শুনে ভ্রু কুঁচকাল। ঠিক তখনই লি মিং আর লি এরগু ভিড় ঠেলে ভেতরে ঢুকল। সকালের আলো তার কাঁধে পড়ে রুক্ষ কাপড়ের পোশাককে পরিষ্কার ও সতেজ দেখাচ্ছিল। তার আগের ম্লান রূপের সাথে সম্পূর্ণ ভিন্ন। গ্রামবাসীরা মনে মনে তাকে প্রশংসা করল। মা জিন, যেন বিড়ালের লেজে পা পড়েছে, হঠাৎ ঝাঁপিয়ে পড়ল, তুই নিষ্ঠুর ছেলে। আমরা তোকে কালই তাড়ালাম, আর আজ রাতে আমাদের ঘর লুট হল। এটা অবশ্যই তুই, অবাধ্য ছেলে। লি ঝাও স্ত্রীর কথা শুনে কেঁপে উঠল। হ্যাঁ, যদি কেউ গ্রামে তাদের ঘৃণা করে থাকে, তবে সেটা নিশ্চিত তার দ্বিতীয় ছেলে। তাই সে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে উঠে দুলতে দুলতে সামনে গিয়ে লিমিং এর দিকে আঙুল তুলে চেঁচিয়ে উঠল, তুই অকর্মা? তুই বাইরে থেকে সৎ সাজিস, কিন্তু আসল সত্য হলো তুমি কিছু একটা লুকিয়ে রেখেছ। বলো তো, আমাদের পরিবারের জিনিসপত্র কোথায় লুকিয়েছ? যদি ফিরিয়ে না দাও, আমি জেলা অফিসে গিয়ে অভিযোগ করব। লি মিং ঠোঁট বাঁকিয়ে হাসল, সহজেই সিয়াং এর হাত সরিয়ে একপাশে সরে গেল, 2 হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়াল, মুখভরা উপহাস নিয়ে, তোমরা সত্যিই মজার। ওই 2টা গোলাপ কাঠের দরজা তো সরাতে 3-4 জন শক্ত মানুষ লাগে। আর যে 2টা কাঠের আলমারি শস্য রাখার জন্য, সেগুলো গরুর গাড়ি ছাড়া একটুও নড়ানো যায় না। বলো তো, একা আমি এত সব জিনিসপত্র গোপনে সরিয়ে নিতে পারি কিভাবে? আমি কি মটরশুঁটি থেকে সৈন্য বের করা কোনো দেবতা? গ্রামের লোকজন হেসে উঠল। স্পষ্ট বোঝা গেল তারা লিমিং এর পক্ষে বিশ্বাস করে। লি ঝাও মনে মনে বুঝল, এসবের পেছনে লিমিং থাকতে পারে না। কিন্তু তার গর্বিত আর ঠাট্টা বিদ্রুপ ভরা মুখ দেখে সে রাগে ফেটে পড়ল। সে জেদি কণ্ঠে বলল, কে জানে, তুমি এত শক্তিশালী,
হয়তো একাই দরজা আর আলমারি সব নিয়ে যেতে পারো। তুমি বাজে কথা বলছো। এই সময় লিউ মুষ্টি শক্ত করে সামনে এসে জোরে বলল, বড় ভাই লিমিং তো কাল রাতে আমার বাড়িতে ছিল। আমি আর মা জিন জনেই সাক্ষী দিতে পারি। মিথ্যা অভিযোগ দিও না। লি ঝাও এর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আত্মবিশ্বাস হারিয়ে গেল তার কথার ভেতর থেকে। কে জানে তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করছো কিনা, সে গো গো স্বরে বলল। দাদাজি ঠান্ডা হেসে বলল, লি ঝাও, প্রমাণ না থাকলে চুপ করে থাকো। নয়তো আমি লিমিং এর জন্য ন্যায় চাইব। লি ঝাও এর বুক কেঁপে উঠল। সে বাধ্য হয়ে চুপ করে রইল। সিয়ান জিং শেষমেশ বলল, এখানে কিছু না কিছু গোপন রহস্য আছে। আমাকে অবশ্যই ঝু রাজবংশের জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। সবাই খেয়াল রেখো, তেমন কিছু না থাকলে সবাই এখন বাড়ি চলে যাও। গ্রামের লোকজন অনিচ্ছা সত্ত্বেও ছত্রভঙ্গ হল। লিমিং লিউ এর সঙ্গে চলে গেল। আপাতত লি পরিবারের ব্যাপারটা থেমে গেল। যদিও অন্য পক্ষকে পুরোপুরি ক্ষতি করা গেল না, তবু কিছুটা রাগ প্রশমিত হল। লি ঝাও আর লি ঝির মতো অলসার লোভী লোক থাকলে পরিবার টিকবে না, এই ভরসা নিয়ে লিমিং একটু শান্ত হল। এরপর তার জরুরি দরকার হল দ্রুত অর্থ রোজগার করা। কারণ শিরকোরের ট্যাক্স দেওয়ার সময় খুব শিগগিরই এসে পড়বে। ফেরার পথে লিউ আরগু একেবারে চুপচাপ ছিল। এতে লি মিং তাকে নতুনভাবে দেখতে শুরু করল, কারণ আজ তাকে মিথ্যা বলতে বাধ্য করেছে। লি মিং আর চুপ থাকতে না পেরে বলল, আরগু, তোমার কি কিছু জিজ্ঞেস করার নেই? লিউ আরগু মাথা নেড়ে বলল, বড় ভাই লি মিং, তোমার নিশ্চয় কোনো কারণ আছে এসব করার। আমি বিশ্বাস করি তুমি আমাকে কোনোদিন ক্ষতি করবে না। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই আজ থেকে তুমি যা বলবে, আমি বিনা দ্বিধায় করব। কখনো ভ্রু কুঁচকাব না। লিমিং এর বুক উষ্ণ হয়ে উঠল, দাগু সত্যিই এক ভালো ভাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাজিনের দীর্ঘদিনের অসুখ আছে, আর সে দাগুর বোঝা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ লি মিং এর মনে পড়ল, তার সেই রহস্যময় জায়গায় উৎপন্ন উৎকৃষ্ট জম। সেটা খাওয়ার পর শরীর উষ্ণ হয়ে গিয়েছিল, যেন কোনো শক্তিবর্ধক ওষুধ। সে ভাবল, হয়তো আনির অসুখে কাজ দেবে। দাগু, এই দিনে কি তুমি আনিকে ওষুধ দিচ্ছ? সে সাবধানে জিজ্ঞেস করল। লিউ দাগু দীর্ঘশ্বাস ফেলল, মাজিন আমাকে কোনোভাবেই প্রজার মাথার করের টাকা দিয়ে ওষুধ কিনতে দেন না। প্রায় 1 মাস হয়ে গেল। এখন আমি শুধু পাহাড় থেকে কিছু গাছগাছড়া কেটে আনছি পুরনো প্রেসক্রিপশনের মতো। খুব কার্যকর নয়, তবুও না থাকার থেকে ভালো। কিন্তু মায়ের শরীর দিন দিন খারাপ হচ্ছে। ডাক্তার কি বলেছেন? আসলে আন্টির অসুখ কি? তিনি বলেছেন এটা দুর্বলতা আর রক্তশূন্যতার কারণে। 20 বছরের পুরনো জিনসেং বা শক্তিশালী কোনো টনিক না হলে এটা সারে না। লিমিং এর চোখ চকচক করে উঠল, ভাগ্য ভালো। কয়েকদিন আগে পাহাড়ে আমি এক ধরনের জম পেয়েছিলাম। খাওয়ার পর শরীর ভেতর থেকে গরম হয়ে গিয়েছিল। হয়তো এটা টনিক। যদি তুমি চাও, আনিকে দিয়ে দেখতে পারো। দাগু হঠাৎ থমকে দাঁড়ালো, মুখভরা উত্তেজনায়। সত্যি বড় ভাই লিমিং? তুমি কি সত্যি বলছো? এটা কি আমার মায়ের অসুখ সারাতে পারবে? চুপ। লিমিং তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল, চারদিকে তাকালো। যখন নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই, তখন শান্ত হলো, আমি শুধু বলছি হয়তো কাজ দেবে। আমার কাছে সামান্যই আছে, নিশ্চয়তা দিতে পারছি না। দাগুর মুখ লাল হয়ে গেল। সে মাথা নেড়ে বলল, আমি বুঝেছি। কাজ করুক আর নাই করুক, আমি এই উপকার সারা জীবন মনে রাখব। এত ভদ্রতা করো না। লিমিং তার কাঁধে হাত রাখল, তুমি আগে বাড়ি যাও। আমি এখনই ওষুধ নিয়ে আসছি। কিন্তু মনে রেখো,
আনিকে এখনই কিছু বলবে না। আমি ফেরার পর তাকে জানাবো। দাগু মাথা নেড়ে দ্রুত দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। লিমিং তাকিয়ে রইল তার পেছনের দিকে, তারপর দ্রুত নিজের বাড়ির পথে হাঁটল। আধ্যাত্মিক ঝর্ণার জায়গার গোপনীয়তা তার সবচেয়ে বড় হাতিয়ার। ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও এটা প্রকাশ করা যাবে না। সে দরজা বন্ধ করে ঘরে ফিরে এলো। তারপর নিজের গোপন জায়গা থেকে উৎকৃষ্ট মানের এক টুকরো জম বের করল, যা আধ্যাত্মিক ঝর্ণার পানিতে সেচা হয়েছিল। সাথে পরিবারের ভালো শস্য রাখা কাঠের আলমারি থেকে 5 জিন গমের আটা আর 5 জিন চাল বের করল, তারপর দাগুর বাড়ির দিকে রওনা হল। দাগুর বাড়ির করকরে কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ধরনের গাছগাছড়ার গন্ধ ভেসে এলো। শব্দ শুনে দাগু দৌড়ে বাইরে বের হয়ে এলো। লি ঝাও জিজ্ঞেস করল, ভাই লি মিং, জিনিসটা এনেছ? লি মিং মাথা নাড়ল, তারপর 2টি শস্যভর্তি বস্তা বের করে অন্যজনের হাতে দিল। এখানে আছে 10 জেন ভালো মানের শস্য। এটা খালামণিকে দাও, তার শরীর শক্তি ফিরে পাক। সে আরও একটি পাহাড়ি কচু, ইয়াম বের করল। এটা হলো ঔষধি গাছ। ভালো করে ধুয়ে নাও। আমি গিয়ে দাদাঝির সাথে কথা বলি। লি ইউ হতভম্ব হয়ে গেল। ভাই লি মিং, তুমি তো এখনই পরিবার থেকে আলাদা হয়েছ, তোমার শস্যই যথেষ্ট নয়। লি মিং কপাল কুঁচকাল। নাও শুধু, এত কথা বলার দরকার নেই। তুমি কি এখনো আমাকে বড় ভাই হিসেবে মানো না? লি ইউ আর সাহস পেল না অস্বীকার করতে। চোখ লাল হয়ে উঠল, আর সে রান্নাঘরে চলে গেল। লি মিং ভেতরের ঘরে ঢুকল। সেখানে 40-এর কোঠায় এক নারী শয্যাশায়ী, দেহ রোগা ও দুর্বল, শুয়ে আছেন। তিনি কষ্ট করে হাত নাড়লেন। লি মিং, কাশি, কাশি, শুনেছি তুমি আর পরিবার আর একসাথে নেই। ভালোই হয়েছে। লি পরিবার একদল রক্তচোষা, হৃদয়হীন ভূত। তুমি যদি ওদের সাথে থাকতে, শুধু বিপদে পড়তে। লি মিং শান্তভাবে বলল, খালা, আপনার শরীর ভালো নয়। এত কথা বলবেন না। তিনি হালকা হেসে উত্তর দিলেন, সমস্যা নেই। তোমাকে দেখে আমার খুশি লাগছে। কাশি, কাশি, আগেরবার তুমি আর লি ইউ পাহাড়ে গিয়েছিলে। যদি তুমি সময়মতো সাবধান না করতে, লি ইউ হয়তো বেঁচেই থাকত না। তুমি আমাদের লি পরিবারের উপকারক। এমন সময়, লি ইউ ভেতরে ঢুকল। হাতে ধোয়া একদম তাজা পাহাড়ি কচু। লি ইউ এর মা সন্দিহান হয়ে জিজ্ঞেস করলেন, ইউ, তুমি কি এনেছ? এর অদ্ভুত গন্ধ কেন? লি ইউ কচুটি লি মিং এর হাতে দিল। মা, এটা ঔষধি গাছ। ভাই লি মিং পাহাড়ে খুঁজে পেয়েছে। হয়তো এটা তোমার অসুখের ওষুধ হবে। এ কথা শুনে, লি ইউ এর মা কাঁপতে কাঁপতে উঠে বসলেন, গলা কেঁপে উঠল, কি বলছ? এটা আমার অসুখ সারিয়ে তুলতে পারবে? লি মিং, ইউ এর কথা সত্যি নাকি মিথ্যে? লি মিং হাত নেড়ে বলল, না খালা, এত উত্তেজিত হবেন না। আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে এটা আপনার অসুখ সারাবে। শুধু মনে হয়েছে এটা শরীরের জন্য ভালো, তাই এনেছি চেষ্টা করার জন্য। যদি কাজ না করে, আমাকে দোষ দেবেন না। লি ইউ এর মা মাথা নেড়ে বললেন, চোখে জল টলমল করছে, তুমি যদি আমার কথা ভেবেছ, তাতেই আমি খুশি। কাশি, কাশি, এটা কাজ করুক বা না করুক, আমি তোমার এই উপকার মনে রাখব। লি মিং মাথা নাড়ল এবং কচুটি তার হাতে দিল। খালা, এটা সাধারণ কচু ভেবে খেয়ে নিন। লি ইউ এর মা কচুটি হাতে নিলেন। তার আঙুল ছুঁয়ে দেখল, মসৃণ ত্বক যেন জেড পাথরের মতো। তিনি অবাক হয়ে বললেন, এটা কি কচু? কচু কখনো এত মোটা হয় না, আর এ রকম গন্ধও নেই। কথা বলেই তিনি এক কামড় খেলেন।
মুহূর্তেই তিনি অনুভব করলেন গরম এক স্রোত তার গলা বেয়ে নেমে গিয়ে পেটে পৌঁছল। উষ্ণ, কোমল অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল। এমনকি আঙুলের ডগাও উষ্ণ হয়ে উঠল। লি মিং আর লি ইউ আতঙ্কে দেখছিল। ধীরে ধীরে তার ডোবা চোখে রক্তিম আভা ফিরল, মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল। এ কেমন অনুভূতি? কাশি, কাশি। হঠাৎ তিনি প্রবলভাবে কাশতে শুরু করলেন। কয়েকবার কাশার পর মুখ থেকে কয়েকটা কালচে শ্লেষ্মা বেরিয়ে এল। এ দৃশ্যে লি ইউ এর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত মাকে ধরে ফেলল। কিন্তু মা হাত তুলে থামালেন, আমি ভালো আছি। তার চোখ চকচক করছিল। আমার শরীর যেন একেবারে হালকা লাগছে। অসুখটা সত্যিই ভালো হয়ে যাচ্ছে। এ কথা শুনে লি ইউ আনন্দে লাফিয়ে উঠল, চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। বহু বছর ধরে সে আর তার মা একে অপরের ওপর নির্ভর করে বেঁচেছিল। সে ভেবেছিল, মায়ের অসুখ আর কোনোদিন সারবে না। অথচ লি মিং তাকে সুস্থ করে তুলল। লি ইউ হাঁটু গেড়ে বসে কপাল ঠুকতে লাগল। লি মিং, তুমি শুধু আমাকে নয়, আমার মাকেও বাঁচিয়েছ। আমার আর কিছু বলার নেই। আজ থেকে আমার জীবন তোমার। তুমি যা চাইবে, আমি দিয়ে দেব। যদি কোনোদিন মুখ ফিরাই, তবে আমি মানুষ নই। লি মিং তাড়াহুড়ো করে তাকে তুলে ধরল। ভাইদের মধ্যে এসব কথা চলে না। তুমি যদি এভাবে চালিয়ে যাও, তবে আমি হয়তো আর তোমাকে ভাই বলবো না। লি ইউ চোখ মুছে নিল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল, যেই লি মিংকে আঘাত করার চেষ্টা করবে, সে নিজের জীবন বাজি রেখে তাকে রক্ষা করবে। যদিও লি ইউ এর মা ভালো হচ্ছিলেন, তবু তাকে চিকিৎসকের কাছে দেখানো প্রয়োজন ছিল। কিন্তু লি ইউ এর পরিবারে আর কোনো টাকা অবশিষ্ট ছিল না। হাতে মাত্র 4 তোলা রূপো, যা অর্ধমাস পর কর দেওয়ার জন্য জমা রাখা হয়েছিল। লি মিং দাঁত চেপে বলল, প্রথমে চিকিৎসককে দেখাও। টাকার কথা পরে হবে। লি ইউ এখন তার একেবারে বাধ্য। সঙ্গে সঙ্গেই পাশের গ্রামে চিকিৎসক খুঁজতে গেল। আধ ঘন্টা পর চিকিৎসক এসে পৌঁছলেন। নাড়ি পরীক্ষা করে তিনি চমকে উঠলেন। চোখ বিস্ফারিত হয়ে গেল। অদ্ভুত! এই অবসাদ রোগ পুরোপুরি সেরে গেছে। আমি ভেবেছিলাম অন্তত 6 মাস লাগবে। এ তো অবিশ্বাস্য। লি মিং আর অন্যরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল, ভান করল যেন কাউন্টি থেকে কোনো বিখ্যাত চিকিৎসক এনেছে। চিকিৎসক অবাক হতে হতে কয়েক বোতল ওষুধ লিখে দিয়ে চলে গেলেন। মাকে খাটের পাশে হেলান দিয়ে সাধারণ ভাতের পায়েস খেতে দেখে, যার মুখ ধীরে ধীরে লালচে আভা ফিরে পাচ্ছিল, লি মিং পিছন ফিরে চুপিসারে চোখের পানি মুছে ফেলল। সে জানত, এই উপকার হয়তো জীবনে কোনোদিন শোধ দেওয়া সম্ভব হবে না। লিং হাং লি ঝাও এর মাও ছেলের অনুরোধ সযত্নে প্রত্যাখ্যান করল, একসাথে খাওয়ার জন্য থেকে গেল না। বাড়ি ফিরে এসে সে টাকা রোজগারের উপায় নিয়ে ভাবতে শুরু করল। গম পেট ভরে, আর যদি তাকে আত্মার ঝর্ণার পানি দিয়ে সেচ দেওয়া হয়, তবে তার পুষ্টি দেওয়ার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। ইয়াম শরীরের শক্তি আর রক্ত বাড়ায়, আর আত্মার ঝর্ণার পানি দিলে তার কার্যকারিতা অনেক বেড়ে যায়। সে ধীরে ধীরে একটি নিয়ম খুঁজে পেল। আত্মার ঝর্ণার পানি খাওয়ানো ফসল তাদের আসল গুণ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই আবিষ্কারে সে ভীষণ উত্তেজিত হল। যদি এটা সত্য হয়, তবে অন্য জিনিসের কি অবস্থা হবে? উদাহরণস্বরূপ, গোজি বেরি গাছ। যদি এগুলোকে আত্মার ক্ষেতে প্রতিস্থাপন করা হয় এবং আত্মার ঝর্ণার পানি দিয়ে সেচ দেওয়া হয়, তবে উচ্চমানের গোজি বেরি অবিশ্বাস্য প্রভাব রাখতে পারে, যেমন কিডনি শক্তিশালী করা আর প্রাণশক্তি বাড়ানো। হয়তো একটি মাত্র বেরি খেলে কারো 12 ঘন্টা শক্তি থাকবে। তারপর সে ধনী ব্যবসায়ীদের খুঁজে বের করতে পারবে আর একবার তাদের চেষ্টা করতে দিলে তারা বিস্মিত হয়ে যাবে।
এমন আশ্চর্যজনক প্রভাব অনুভব করার পর তারা অবশ্যই আরও কিনতে চাইবে। তখন স্রোতের মতো রূপা এসে জমা হবে। মাথাপিছু 2 তোলা রূপার কর তখন কিছুই মনে হবে না। এটা ভেবে লিং হাং তৎক্ষণাৎ ঘরের ভেতর খুঁজতে শুরু করল। লু এয়ার ইয়ের ফেলে যাওয়া শিকারি ধনুক আর তুনির দেওয়ালে ঝুলছিল। যদিও ধুলো জমেছিল, এগুলো ভালোই সংরক্ষিত ছিল, আর তুনিতে এখনও 10টা তীর ছিল। সে ধনুকের তার টেনে দেখল। আত্মার ঝর্ণা আর ইয়ামের শক্তি পাওয়ার কারণে সে পুরো পূর্ণিমার চাঁদের মতো টেনে ধরতে পারল। তার শক্তি এখন হুয়াং লিং গ্রামের মধ্যে সর্বোচ্চ স্তরের মধ্যে পড়ে। তাই এই ধনুক দিয়ে তীর ছোড়া তার জন্য কোনো ব্যাপারই নয়। সহজ দুপুরের খাবারের পর লিং হাং ধনুক, তীর আর একখানা কাঠকাটার ছুরি নিয়ে লি ঝাও এর বাড়িতে গেল। লি ঝাও বাড়িতে আছো? আমি লিং হাং। কথা শেষ হওয়ার সাথে সাথে ঝিইউ ঘর থেকে দৌড়ে বেরিয়ে এল। ভাই লি ঝাও, কি ব্যাপার? তুমি তো সবে ফিরলে, আবার এসেছ কেন? লিং হাং হাত নাড়ল। কিছু গুরুতর না। আজ বিকেলে তোমার কোনো কাজ আছে? আমি পাহাড়ে যেতে চাই। তুমি ফ্রি থাকলে আমার সাথে চল। আচ্ছা, আমি মাকে বলে আসি, তারপরই বেরিয়ে আসছি। যখন লি ঝাও এর মা শুনলেন যে লিং হাং ঝি নিয়ে পাহাড়ে যাচ্ছে, তিনি শুধু সাবধান থাকতে বললেন, আর কিছু বলেননি। শিগগিরই ঝিইউ পিঠে বাঁশের ঝুড়ি আর হাতে কাঠ কাটার ছুরি নিয়ে লিং হাং এর সাথে বেরিয়ে পড়ল। তারা দুজন হুয়াং লিং গ্রামের পূর্ব দিকের বড় পাহাড়ের দিকে রওনা দিল। হুয়াং লিং গ্রামের পূর্ব দিকে কয়েকশো মিটার দূরে রয়েছে এক বিশাল পর্বতমালা। বয়োজ্যেষ্ঠদের মতে, পাহাড়গুলো অনেক উঁচু আর ঘন জঙ্গলে ঢাকা, যেখানে মাঝে মাঝে ভাল্লুক, নেকড়ে, বাঘ আর চিতা দেখা যায় গভীর বনে। এমনকি অভিজ্ঞতম শিকারীরাও জঙ্গলের গভীরে ঢুকতে সাহস করে না। এই কারণে গ্রামবাসীরা খাদ্য সংকট হলেও শুধু পাহাড়ের পাদদেশে গিয়ে বুনো সবজি আর ফল সংগ্রহ করত। পথে তারা অনেক গ্রামবাসীকে ক্ষেতের কাছাকাছি দেখতে পেল। লিং হাং এর হাতে ধনুক তীর দেখে সবাই অবাক হল। লিং হাং, তোমরা কি পাহাড়ে যাচ্ছ? লিং হাং হেসে মাথা নাড়ল। অনেক দিন হলো টাটকা মাংস খাওয়া হয়নি। আমি লি ঝাওকে নিয়ে পাহাড়ের মাঝপথে ভাগ্য পরীক্ষা করতে যাচ্ছি। গ্রামবাসীরা তখন স্বস্তি পেল। মনে রেখো, শুধু পাহাড়ের মাঝপথ পর্যন্ত যাবে। গভীর বনের বন্য পশুগুলো কিন্তু হালকাভাবে নেওয়ার নয়। ঠিক আছে, লিং হাং ভদ্রভাবে জবাব দিল। তারপর সে আর লিমিং একে অপরের পেছনে পেছনে পূর্ব দিকে এগিয়ে চলল। গ্রাম থেকে অনেক দূরে পৌঁছে লিমিং নিচু গলায় জিজ্ঞেস করল, ভাই হাং, আমরা কি সত্যিই শিকার করতে যাচ্ছি? শিকার ভাগ্যের ব্যাপার, লিং হাং উত্তর দিল। প্রথমে চল কিছু দামি ভেষজ খুঁজি। লিমিং এর চোখ জ্বলে উঠল। কিন্তু সেই গুপ্ত ধন যেটা তুমি আমার মাকে দিলে, যদি সেটা কাউন্টি শহরে বেচি, তাহলে সহজেই 10 বা 20 তোলা রূপা পাওয়া যাবে। তখন তোমার মাথার করও মিটে যাবে। লিং হাং শুধু নীরবে হেসে দিল। বিশাল পাহাড়ের মধ্যে থাকা সবচেয়ে ভালো আড়াল। যদি কোনো রহস্যময় বস্তু থাকে যার উৎস পরিষ্কার নয়, সে সহজেই বলতে পারবে তারা পাহাড়ি ঝর্ণার ধারে কাকতালীয়ভাবে পেয়েছে। লিমিং সাক্ষী হিসেবে থাকলে, অন্যরা বিশ্বাস না করার কোনো কারণ থাকবে না। দুজন আঁকাবাঁকা পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে পাহাড়ের মাঝপথে পৌঁছল, যেখানে ঘন ঝোপঝাড়ের ফাঁক দিয়ে ছায়াচ্ছন্ন সূর্যের আলো পড়ছিল। হঠাৎ লি মিং ফিসফিস করে বলল, ভাই হাং, ওদিকটা দেখো। লিং হাং তাকিয়ে দেখল, একটা রঙিন বুনো মুরগি মাটিতে ঠোকর দিচ্ছিল। তার উজ্জ্বল লেজের পালক শুকনো পাতার মধ্যে টেনে চলছিল, আর তার লাল ঝুঁটি রক্তের মতো উজ্জ্বল। বুনো মুরগিটা প্রায় 20 পা দূরে ছিল। লিং হাং এত দূর থেকে তীর ছোড়ায় আত্মবিশ্বাসী ছিল না।
মুরগিটা সাবধানী, কাছে এগুলেই টের পেয়ে যাবে। সে ধনুক আর তীর হাতে নিল, টিভিতে যেমন দেখেছিল ঠিক তেমন ভঙ্গিতে নিশানা করতে লাগল, ধনুকের তার টেনে পূর্ণিমার চাঁদের মতো বাঁক দিল। একটা তীক্ষ্ণ শব্দে তীর ছুটে গিয়ে সরাসরি মুরগির পেটে বিঁধল। মুরগিটা দুবার কেঁপে উঠে তারপর আর নড়ল না। ওহ, ভাই হাং, তোমার তীরন্দাজি সত্যিই অসাধারণ, লি মিং উচ্ছ্বসিত হয়ে বলল, তারপর দৌড়ে গিয়ে মুরগিটা তুলে নিল। এই মুরগিটার ওজন প্রায় 5 বা 6 জিন, ভালো একটা খাবারের জন্য যথেষ্ট, সে বলল। তারা একটানা গাছের নিচে বিশ্রাম করে কিছু শুকনো খাবার খেয়ে হারব খোঁজার কাজ চালিয়ে গেল। সূর্য অস্ত যাচ্ছিল, তাদের বাঁশের ঝুড়িটি ভরে উঠেছে মোটা বন্য মুরগি, বুনো শালবুর, গজি বেরির কচি গাছ এবং 3 বছর বয়সী এক জিনসেং গাছ। দুর্ভাগ্যবশত জিনসেংটা খুবই তরুণ। ওটা ওষুধের জন্য প্রস্তুত নয়। লি মিং লায়গো সেই জিনসেং মূলটি দেখে কিছুটা অনুশোচনায় বলল। যে জিনসেংটি পরিপক্ক নয়, তা সিলভারে বিক্রি করলেও তেমন মূল্য হবে না, অন্তত 10 বছর হওয়ার পরই তা কদর পাবে। লিং হাং ওয়াংওয়েন এর তা কি লাগল না। তার কাছে একটি আধ্যাত্মিক ঝর্ণার স্পেস আছে। সময় পেলে সে বুনো জিনসেংকে 30, 50 বা এমনকি 100 বছরের মতো বড় করে তুলতে পারবে। আপাতত সবচেয়ে জরুরি কাজ ছিল গজি বেরির কচিগুলো বেড়ে তোলা। আজ সে সেগুলাকে তার আধ্যাত্মিক ক্ষেতে রোপণ করবে, আর আগামীকাল সেগুলো কাউন্টি টাউনে বিক্রি করবে। একবার ধনী মানুষেরা স্পিরিচুয়াল স্প্রিং ওয়াটারে খৌসিত গজি বেরি চেখে দেখলে, তারা অবশ্যই এর কার্যকারিতায় বিস্মিত হবে। যখন সে পর্যাপ্ত সিলভার উপার্জন করবে, তখন সে এই প্রাচীন পৃথিবীতে ও উপভোগ করবে 3 বা 4 জন স্ত্রী আর প্রিয়জনদের ঘেরা জীবন। তারপরই তার পুনর্জন্মের মূল্যবান জীবন হবে, সে ভেবেছিল। 2 জন প্রথমে লি মিং এর লেগু বাড়ি ফিরে গেল, যেখানে তারা গরম পানি ফোটালে বাচ্চা পাখা আঁচড় কেটে মুরগির পালক তুলে নিল এবং মাংসের ভিতরের অঙ্গ পরিষ্কার করল। মা জিন এর মা এখন পুরোপুরি সুস্থ, একটি এপ্রন পরিধান করে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল। বেশ দ্রুতই কাচের টেবিলে এক ঝকঝকে সুগন্ধি ভাজা মুরগি টেবিল রাখা হল। লি ঝাও ওয়াং শ্যান, যে গ্রামের খামারের ফিডে বড় হওয়া মুরগি খেয়েছে, এখন প্রকৃত বনের মুরগির তাজা সোদার গন্ধে মুগ্ধ হয়ে গেল। সে একটি মুরগির পা তুলে এক কামড় নিল, মাংসটি দৃঢ় ও স্প্রিং এর মতো কুচকানো। তেলের গন্ধ তার জিভে বিস্ফোরিত হল, অতীত জীবনের কোনো সুস্বাদু খাবারের চেয়ে এটি অনেক ভালো লাগল। এটি অবশ্যই প্রাচীন বনের বন্য মুরগি, আধুনিক ফিড মুরগির চেয়ে অনেক সুস্বাদু, সে মনে মনে ভাবল। এটা কি প্রকৃত দূষণমুক্ত প্রাকৃতিক খাদ্যের ফল? মুরগির ভিতরের অঙ্গে ও পালক সরিয়ে নেওয়ার পর, পুরো মুরগিটির ওজন ছিল 3 জিনেরও বেশি, প্রায় 1.5 কেজির মাংস। লি ঝাও ওয়াংওয়ান এবং বিদ্যমান পারিবারিক সম্পর্ক অনুযায়ী এবং লিমিং এর পরিবার আনন্দে খেতে লাগল, তাদের মুখে তেল মাখা, তারা সবাই ভালো করে খেয়ে উঠল এবং আকাশ পুরোপুরি অন্ধকারে ঢেকে গেল। লি মিং মুখ মুছল এবং লিং হাংকে ওয়াংওয়েন বিদায় জানাল। রাতের বাতাস গ্রামজুড়ে লোকাস্ট গাছের পাতার মধ্যে দিয়ে বচুই একার ঘাস ও কাঠের হালকা গন্ধ নিয়ে আসছিল। আগামীকাল তিনি শহরে যাবেন, এই উচ্চমানের গজি বেরি নিয়েই ধনী হওয়ার যাত্রা শুরু করবেন, সে মনে করল। প্রাচীনকালের ধনীর জীবন, অপেক্ষা করো, লি ঝাও এসে যাচ্ছে। অন্যদিকে দাদা ঝি ওয়াং ইউফু পরিবারের সদস্যদের আরেকটি অংশ একটি ভিন্ন মর্মান্তিক দৃশ্যের মধ্যে ছিল, হতাশার নিমগ্ন। রান্নাঘর পরিষ্কার হওয়ার পর
তিন ছোট বাচ্চা ক্ষুধার্ত হয়ে কাঁদতে থাকল। লি শু-হিং, ওয়াং শু-হিং, জাংয়ের জং হাতার ধর্ষণ করে কাঁদছিল, হৌলা ও হায়। দাদু, আমি কেক খেতে চাই। জ্যাং, নার্ভাস ও উদ্বিগ্ন হয়ে, হাত বাতাসে করে অনুগত নাতিকে ঠেলে দিল। কাঁদো না, যদি কাঁদতে থাকো, আমি তোমাকে পাহাড়ে ফেলে দেবা বাঘের পেটে খাওয়াব। তিনি ঘুরে দুই কোণের দিকে চেয়ে বললেন, তোমরা দুইজন দাঁড়িয়ে কেন? বাইরে গিয়ে কিছু চাল ধার করে এনে রান্না করো। মাসার ম্যাশার নার্ভাস হয়ে দরজায় কড়া নেড়ে গেল, কিন্তু আন্টলি তাকে বকাঝকা করে ধাক্কা দিল। চলে যা, তুমি লি ঝাওকে ঠেলে ওই পর্যায়ে ফেলেছিলে, এখন তুমি ক্ষুধার্ত। শখ করছ। চির চের হতাশা ছাড়ে না, সে লোকির দরজায় কড়া নেড়ে বলল। কথা শেষ হওয়ার আগেই দরজাটি ঠক ঠক করে বন্ধ হয়ে গেল এবং শীতল কণ্ঠে কিচ্ছু বলা হল, যখন তুমি লি ঝাওকে কষ্ট দিয়েছিলে, তখন এরকম দিন না ভেবেছিলি। দুই নারী পিছনে ল্যান্ড হয়ে উঠল, হতাশা তাদের মুখে। দাদাঝি ডোয়ে দরজায় সটকে বসে, শুকানো তামাক খিচিয়ে, পাইপটি ঘরে ঢুকিয়ে কড়া কড়া শব্দ করে সীমানায় লাথি মারল। তুমি কেন কাঁদছ? আমাদের জমি আছে, টাকা আছে, কিভাবে আমরা ক্ষুধার্ত হতে পারি? আগামীকাল আমরা কাউন্টি টাউন থেকে কিনে আনব। লি ঝাও নি স্বছাপ সহ পরিবার থেকে বিচ্ছিন্ন হতে, বড় দরজাটি লক করে নিজের স্পেসে ঢুকল, তারপর উদ্বেগ নিয়ে একটি লোঠা নিয়ে দরজার কাছে ঠেকিয়ে দিল যাতে নিরাপদ থাকে। সবকিছু সুরক্ষিত নিশ্চিত করে সে শিথিল হয়ে নিজের স্পেসে প্রবেশ করল। স্পেসের ভিতরে পাখির কিচির মিচির আর ফুল ফুটেছিল, কি সুন্দর দৃশ্য। গোজি বেরি এক গাছ থেকে অনেক ফল দিতে পারে, আর এগুলো বেশি জায়গাও নেয় না। তাই লি ঝাও একটি কোণের স্থান বেছে নিল, একটা ছোট গর্ত খুঁড়ে একটি গোজি কচি গাছ রোপণ করল। আধ্যাত্মিক ঝর্ণার পানিতে সেচ করার পর, সে আরও একটি ৩ বছর বয়সী বুনো জিনসেংও রোপণ করল। এই কাজগুলি শেষ করে, সে আধ্যাত্মিক ঝর্ণার কিছু চুমুক জল নিল এবং তারপর তার কাটা তুলে গতকাল যে গম ও চীনা জাম রোপণ করেছিল তা কাটতে বেরিয়ে পড়ল। কয়েক দফা কাটা চারা করার পর, সুপারহিট অঞ্চলটি প্রায় অর্ধ-মৌ হয়ে উঠেছে এবং প্রতি ফসলে প্রায় ২০০ জিন ফলন হচ্ছে। সে আরও এলাকা বাড়ানোর পরিকল্পনা করে না কারণ সে মাত্র একজন এবং এই ফসলগুলো তার খাওয়ার জন্যই যথেষ্ট। লি ঝাও কপালে জমে থাকা ঘাম মুছে নিল এবং অর্ধজোড়া কাটা গমের দিকে তাকিয়ে স্বস্তির সঙ্গে দীর্ঘশ্বাস ফেলল। আধ্যাত্মিক ঝর্ণার স্পেস যথেষ্ট ভালো হলেও, ফসল কাটা খুবই ক্লান্তিকর। তিনি ইচ্ছা করলেন স্পেসটাই অটোমেটিকভাবে রোপণ ও কাটা করে দিলেই কি ভালো হতো। দুর্ভাগ্যবশত, অপেক্ষা করেও স্পেসের ভিতরে কোনো পরিবর্তন দেখতে পেল না। মনে হলো এই সুবিধাটি নেই। সে তিক্ত হেসে তারপর দরদেয়া মুঠো কাটা তুললেন এবং পুনরায় ফসল কাটাটি চালিয়ে গেলেন। আধ ঘণ্টা পরে, তিনি স্পেস থেকে বেরিয়ে এলেন। লিং হাং বিছানায় উঠল এবং সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। পরের সকালে গ্রামটি মোরগের ডাকার শব্দে ভরে উঠল। লিং হাং ঘুম থেকে উঠল। ওর আগে একটু মুখ ধোয়াও হয়নি, সরাসরি স্পেসে ঢুকল। দেখল, গতকাল যে গোজি কচি গাছটি রোপণ করেছিল, তা এখন প্রায় ২ মিটার লম্বা গাছে পরিণত হয়েছে। শাখাগুলো গোজি বেরিতে ভারী হয়ে ভিতরে কাঁপছে, হাউথর্ন আকারের গোজি বেরি এতগুলো শাখা নিচে ঝুঁকে দিচ্ছে। শাখা বেঁকিয়ে গেছে। ওয়াও, এই গোজি বেরিগুলো এখন কত বড়! লি ঝাও অবিশ্বাস্যে ফলগুলো নিয়ে তাকিয়ে রইল। সে হাত বাড়িয়ে একটি ফল তুলে নিল, একটু হেঁচকি দিল, তারপর তার কোয়ার্টারটা কামড় দিল এবং গিলল। পরের মুহূর্তে, সে তার নাভির নিচে শক্ত ও উষ্ণ একটি ঢেউ প্রবাহিত হতে অনুভব করল, যেন সেখানে হঠাৎ এক জ্বলন্ত আগুন সৃষ্টি হয়েছে।
কিছুক্ষণ পরেই তার নিকটতম ভাই অনিচ্ছাকৃতভাবে তার দিকে তাকিয়ে রইল। প্রভাবটি অবিশ্বাস্য ছিল। লি ঝাও অস্বস্তি সহ্য করে হেসে উঠতে বাধ্য হলেন। যেমনটি তিনি ভেবেছিলেন, তার শীর্ষমানের গোজি বেরিগুলো অবশেষে পেকে উঠেছে। এখন কেবল একে বিক্রি করে কিছু টাকা আয়ের উপায় খুঁজে বের করতে হবে। হুয়াংলিং গ্রাম বেশ দূরে, আপিং কাউন্টি থেকে 20 মাইলেরও বেশি। পায়ে হাঁটলে সেখানে গিয়ে পৌঁছতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে, কিন্তু গরু বা বলদ গাড়িতে গেলে প্রায় অর্ধ ঘন্টা লাগবে। লি ঝাও গরু গাড়ি নিতে চাইলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না। একটু ভেবে, তিনি গত 2 দিনে স্পেসে যা সাধারণ চীনা জাম চাষ করেছিলেন সেগুলাকে এক বেতের ঝুড়িতে ভরে বাইরে বেরিয়ে পড়লেন। এদিকে লি পরিবার, মোট 8 জন, বড় একটি র্যালির মতো গ্রামগামী পথে এগোচ্ছে কারণ তাদের বাড়ি থেকে বহু জিনিস চুরি হয়েছে। আজ তাদের কাউন্টি টাউনেও যেতে হবে কেননা কেনার জিনিসগুলো অনেক। পুরো পরিবার যাচ্ছে কারণ কেনার জিনিস অনেক। গ্রাম প্রবেশে তারা রাস্তার পাশে একটি বুলেট কার্ট দেখল। লি শু হিং ক্ষুধা সহ্য করতে পারেনি বলে চিৎকার করল, দাদা দাদি, আমার পা দুর্বল হয়ে যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। আমি কার্টে চড়তে চাই, হাঁটতে চাই না। সে কার্টের দিকেই দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু মিসেস জ্যাং জোর করে তাকে বেঁধে ধরলেন। আমার ভালো, অনুগত নাতি, দাদার কথা শোনো। আমরা কার্টে উঠব না, একটু হাঁটলে দ্রুত পৌঁছে যাব। সেই তরুণ জেদ ধরেই রয়ে গেল। গতবার হাঁটতে 2 ঘন্টা লেগেছিল, তখন আমার পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল। আমি কার্টে চড়তে চাই। ভিড়ের পেছনে লুকানো অবস্থায় ঝিইউ ভীতভাবে বলল, দাদা দাদি, আমিও হাঁটতে চাই না। মিসেস জ্যাং দ্রুত তার নাতনির দিকে চেয়ে কাঁটাচামচর চোখে তাকালেন। তুমি ছোট খুদে, তুমি কি ক্লান্ত? মেয়েরা কষ্ট সহ্য করেই জন্মায়। যদি আবার নালিশ করো, আমি তোমার মুখে থাপ্পড় দেব। এরপর তিনি কঠোরভাবে ঝিইউর বাহু ঘুরিয়ে ধরলেন। ছেলেটি ব্যথায় মুচকি হেঁচড়ে উঠল, চোখ লাল হয়ে এলেও উচ্চস্বরে কাঁদতে সাহস পেল না। এটি দেখে তৃতীয় পুত্র লি হাই মুঠো চেপে রাখলেন, তার নেকের গ্রন্থি কয়েকবার ঝরঝরে সরে গেল। অবশেষে তিনি বড় করে দীর্ঘশ্বাস ফেললেন এবং চোখ ঘোরাতে লাগলেন। বুড়ো ভদ্রলোক শুকনো পাইপে ধোয়া টেনে বললেন, ছাই ছেকে হাফড্রেসের গায়ে পড়ে। ঠিক আছে, ঠিক আছে, ঝগড়া থামাও। সুহিং কার্টে চড়তে পারবে, বাকিরা হেঁটে যাক। চালক, উঙ্কেল উ, মিসেস জ্যাং এর ক্ষুদ্র হাসিপূর্ণ মুখের দিকে একটু চেয়ে আবার তার পলকও তোলেননি। মিসেস জ্যাং বললেন, উঙ্কেল উ, আমার সুহিং ছোট আর দুর্বল। আপনি কি আমাদের উপকার করে তাকে তাড়াতাড়ি একটা যাত্রার ব্যবস্থা করতে পারেন? উঙ্কেল উ ঠান্ডা কণ্ঠে উত্তর দিলেন, মাত্র টাকাই থাকলেই, কেউই চড়ে যাবে। মিসেস জ্যাং উৎকণ্ঠিত হয়ে দ্রুত বোঝালেন, আমার মানে, আপনি কি চার্জ নেবেন না? আমাদের গ্রাম তো ছোট, বেশি জায়গা নিচ্ছে না। উঙ্কেল উ লাঠি দিয়ে জোর করে চাবুক ডেকে উঠালেন, পুরনো বলদ ভয়ে চমকে উঠল এবং হিল্লে উঠল। মিসেস জ্যাং, আপনি কি ভাবেন এই পুরনো কাঠদানখানা? আপনি কি ভাবেন চাল আর খড় বিনামূল্যে? নাকি আপনি ভাবেন আপনার নাতির ছোঁয়ায় সোনাটা রূপে রূপান্তরিত হবে? মিসেস জ্যাং এর মুখ রেগে গেল। কিছুক্ষণ পরে তিনি 2টি তামার কয়েন বের করে বেদনাদায়কভাবে ভাড়া পরিশোধ করল। সুহি খুশি হয়ে বুলেট কার্টে চড়ল। এদিকে লি পরিবারের সদস্যরা প্রধান সড়ক ধরে কাউন্টি টাউন উদ্দেশ্যে যাত্রা শুরু করল। যখন লি ঝাও গ্রাম প্রান্তে পৌঁছল, বুলেট কার্টটি প্রস্থান করতে যাচ্ছিল। উঙ্কেল উ লি ঝাওকে দেখে হাসি দিয়ে বললেন, লি ঝাও, তুমি কি কাউন্টি টাউনে যাচ্ছ? তাড়াতাড়ি উঠে পড়ো, আমি তোমাকে করে নিয়ে
লি ঝাও তাড়াহুড়া করে কয়েক পা দৌড়ে গরুর গাড়ির কাছে পৌঁছে গেল। অনেক ভদ্রতা হচ্ছে তো, উকিল কিছু বলার আগেই সে ঝপ করে গাড়ির ভেতরে বসে পড়ল। বুড়ো উকিল এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেলেন, তারপর হেসে উঠলেন। এই ছোকরা, এখন তো ভালোই জবাব দিতে শিখে গেছ। মন্দ নয়, আগের মতো চুপচাপ থেকেও নেই। আমি তো জানতাম তুমি শুধু খেটে যাচ্ছ, কিন্তু শেষমেশ লোভী বাবা মা আর ভাইদের ধাক্কায় তো বেরিয়ে পড়লে, তাই না? এ কথা বলে তিনি দুইবার চাবুক ঘোরালেন, আর হলুদ বুড়ো বলদ ধীরে ধীরে গর্জন তুলে কাউন্টি শহরের দিকে চলতে শুরু করল। লি ঝাও নিজের দিকে তাকিয়ে হেসে ফেলল, তারপর উকিল এর সঙ্গে হালকা আলাপ জমাল। কিছুক্ষণ পর সে গাড়ির ভেতরের দিকে চোখ বোলাল। সেখানে কয়েকজন গ্রামবাসী বসেছিল, সবাই হাসিমুখে তাকে শুভেচ্ছা জানাল। লি ঝাও একে একে উত্তর দিল। অবশেষে তার চোখ পড়ল লি শুহিং এর ওপর, যাকে ভিড়ের কারণে ইচ্ছে করে এক কোণে ঠেসে দেওয়া হয়েছিল। লি শুহিং তাকে দেখে মাথা তুলল, নাক শীতকাল, তবে কিছু বলল না। লি ঝাও ঠোঁট বাঁকিয়ে হাসল। এই ছোকরা, তার বাবার চেয়েও বেশি ভণ্ডামি করছে। আসলেই এক পিঠফাটা বিশ্বাসঘাতক। তার মনে পড়ল, কিভাবে তার মা তখন প্রায় মৃত্যুর মতো কঠিন প্রসব যন্ত্রণায় ভুগছিলেন। তখন আসল মালিক রাতারাতি 10 মাইল দূরের শহরে ছুটে গিয়ে ধাত্রী নিয়ে এসেছিল, যার ফলে শুহিং নিরাপদে জন্মায়। কিন্তু সে দ্রুত মাথা ঝাঁকাল, এখন তো সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এখন থেকে তাদেরকে শুধু অপরিচিত হিসেবেই দেখবে। গরুর গাড়ি করমর শব্দে মাটির রাস্তা দিয়ে গড়িয়ে চলছিল, দ্রুতই লি পরিবারের দলের সঙ্গে মিলে গেল। দূর থেকে সে শুনতে পেল মা জিন জ্যাং চিৎকার করছে ঝি উদ্দেশ্য করে, অকর্মা। একেবারে অকাজের বোঝা, তুমি হাঁটছ সবথেকে ধীর গতিতে। এভাবে চললে কাউন্টি পৌঁছতে রাত হয়ে যাবে। তুমি কি গোটা পরিবারকে না খাইয়ে মারতে চাও? লি ঝাও মাথা তুলে তাকালো, ঠিক তখনই মা জিন তার দিকেও তাকালো। তাদের চোখ আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেল। বিড়ালের মতো দাঁত মুখ খিচে মা জিন গরুর গাড়ির দিকে আঙুল তুলল আর পা মাটিতে আঘাত করল। লি ঝাও, তুমি অকৃতজ্ঞ জানোয়ার, মজা নিচ্ছ তাই তো? জন্মের সময়েই তোকে পায়খানায় ডুবিয়ে মারা উচিত ছিল। লি ঝাও ধীরে ধীরে হাসল এবং বলল, মিসেস জ্যাং, আমি হলে ছোট রাস্তা দিয়ে যেতাম, অন্তত লোকজনের কাছে লজ্জা পেতে হতো না, কারণ ভাড়া দেবার মতো পয়সা নেই। এতে মা জিনের মুখ রাগে লাল হয়ে গেল, আর সে উচ্চস্বরে চিৎকার করে উঠল। বুড়ো উকিল ইচ্ছে করেই চাবুকটা জোরে ঝাঁকালেন। বলদটাও হঠাৎ গতি বাড়াল, আর লি পরিবারকে পিছনে ফেলে দ্রুত এগিয়ে গেল। অল্প সময়েই গরুর গাড়ি পৌঁছে গেল আপিং কাউন্টির উঁচু শহর দরজার সামনে। গ্রামবাসীরা যারা আগে থেকেই একে অপরের পরিচিত, তারা 3 জন বা 2 জন মিলে শহরে ঢোকার সময় ঠিক করল কখন ফিরবে। লি ঝাও গাড়ি থেকে নেমে বাঁশের ঝুড়ি থেকে 2টি জাম তুলে গাড়ির বিছানায় রাখল। উকিল আমার কাছে আসলে ভাড়ার টাকা নেই, দয়া করে এগুলো জাম নিন। বুড়ো উকিল জাম দেখে অবাক হয়ে গেলেন। জাম? তুমি এগুলো কোথায় পেলে? জাম তো শুধু অক্টোবরেই পাওয়া যায়। লি ঝাও হাসল এবং বলল, আমি গ্রাম থেকে পূর্ব পাহাড়ে গিয়ে এগুলো খুঁজে পেয়েছি। জানি না কিভাবে, তবে সেখানকার জামগুলো বেশ ভালোই বেড়ে উঠছে। উকিল মাথা নেড়ে ভাবলেন, পাহাড়গুলো সত্যিই আশ্চর্য। বছরের এই সময়ও জাম জন্মাতে পারে? তারপর হঠাৎ তিনি গম্ভীর হলেন এবং জামগুলো ঠেলে ফেরত দিলেন। ভদ্রতা করার দরকার নেই, বাছা। এ তো ছোট্ট একটা উপকার মাত্র। তাড়াতাড়ি এগুলো বিক্রি করে টাকা বানাও। লি ঝাও অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু বুড়ো মানুষটি চাবুক উঁচিয়ে ধরলেন যেন তাকে মারতে যাচ্ছেন।
কি দাঁড়িয়ে আছিস? দেরি করলে কিন্তু সত্যিই মারব। অন্য কোনো উপায় না দেখে লি ঝাও বাঁশের ঝুড়ি কাঁধে তুলে নিল, হাতে দুটি জাম নিয়ে ঘুরে দাঁড়াল। তারপর উকিল এর চোখ ফাঁকি দিয়ে চুপিসারে জামগুলো নিচে ফেলে শহর দরজার দিকে দৌড়ে গেল। পেছনে তাকিয়ে উকিল হেসে মাথা নেড়ে বললেন, এই ছেলেটা মুখে বড় তীক্ষ্ণ, কিন্তু মনের দিক থেকে একেবারে সৎ। শহর দরজায় পৌঁছতেই দুজন তরবারি হাতে সৈন্য হঠাৎ তাকে আটকাল। প্রবেশ ফি, মাথাপিছু 2 তামার মুদ্রা। লি ঝাও অবাক হয়ে গেল। মনে পড়ল, 5 বছর আগে যখন আসল মালিক এখানে এসেছিল, তখন তো কোনো প্রবেশ ফি ছিল না। কেন এখন টাকা নিচ্ছে? সে বাঁশের ঝুড়ি নামিয়ে ভদ্রভাবে হেসে বলল, দাদা, আমার কাছে এখন নগদ টাকা নেই। যদি আমি আগে জিনিসপত্র বেচে দিই, পরে যখন শহর থেকে বের হব তখন টাকা দিয়ে দেব। একটু সময় দিন। সৈন্য তার দিকে তাচ্ছিল্যের চোখে তাকাল। আমি কি প্রতিদিন এখানে দাঁড়িয়ে উত্তর পশ্চিম বাতাস খাই? টাকা নেই তো সোজা সরে যাও। যদি আর একটি কথাও বলো, আমি কিন্তু পিটিয়ে দেব। লি ঝাও চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই পিছন থেকে পরিচিত এক কণ্ঠ ভেসে এল। রাগ করবেন না স্যার, রাগ করবেন না। উকিল কোমর বাঁকিয়ে বিনয়ের সঙ্গে এগিয়ে এলেন। তিনি নিজের পকেট থেকে 2টি তামার মুদ্রা বের করে সৈন্যকে দিলেন। এই ছেলেটা বোকা, ওর দোষ মাফ করে দিন। আপনি বড় মনের মানুষ। তারপর তিনি গোপনে লি ঝাও এর হাতা টেনে সংকেত দিলেন যাতে আর কিছু না বলে। সৈন্য বিরক্ত মুখে মুদ্রা নিয়ে হাত নেড়ে বলল, চলে যাও, চলে যাও। লি ঝাও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু উকিল চোখ টিপে ফিসফিস করে বললেন, এটাকে দাদার কাছ থেকে ধার হিসেবে ভেব। যখন টাকা কামাবে, তখন ফেরত দেবে। প্রভাবিত হয়ে লি ঝাও মাথা নেড়ে সম্মতি দিল এবং বাঁশের ঝুড়ি কাঁধে তুলে শহরে ঢুকল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে অবশেষে আপিং কাউন্টির পূর্ব সবজি বাজারে পৌঁছল। তখন বাজার ভরে উঠেছে মানুষের কোলাহলে, হকারদের চিৎকার, গৃহিণীদের দর কষাকষি, বাচ্চাদের খেলা আর হাসি, সব মিলে এক প্রাণবন্ত দৃশ্য। এর সঙ্গে মিশে আছে ফল সবজির তাজা ঘ্রাণ আর পশু পাখির গন্ধ। সে এক শান্ত কোণে বসে বাঁশের ঝুড়ি নামাল এবং ভেতরে রাখা সমান আকারের জামগুলো বের করল। এগুলো ছিল তার স্পেসের সাধারণ জাম, চামড়া কিছুটা খসখসে হলেও দেখতে সুন্দর। যেই না সে জামগুলো নামাল, কৌতূহলী বহু লোক জড়ো হয়ে গেল। এই সময় জাম, আশ্চর্য তো, কত দামে বিক্রি করছ? লি ঝাও হাসি মুখে উত্তর দিল, আমি এগুলো পাহাড়ের গভীর থেকে খুঁড়ে এনেছি। এগুলো কাঁধে বয়ে আনতে হয়েছে, কাঁধ পর্যন্ত ক্ষয়ে গেছে। দামের কথা বললে, প্রতি জিন 10 মুদ্রা। পাশের গ্রামের লোকজন দাম শুনে কপাল কুঁচকাল। সাদা ময়দা আর চালের দামই তো প্রতি জিন 15 মুদ্রা। আর তুমি জাম প্রতি জিন 10 মুদ্রায় বিক্রি করতে চাইছ? ঠিক হচ্ছে না বোধ হয়। তুমি বলছো এই মৌসুমে অন্য কোথাও জাম নেই? অভাব জিনিসকে মূল্যবান করে তোলে। 10 কয়েনে বিক্রি করাটা খুব বেশি নয়। লিং হাং কথা বলার সাথে সাথেই ভিড়ের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। কেউ মাথা নেড়ে সায় দিল, কেউ বা মাথা ঝাঁকাল। কিছুক্ষণের মধ্যেই নীল কাপড় পরা, গোল টুপি মাথায় দেওয়া, গোফওয়ালা এক মধ্যবয়সী লোক এক তরুণ চাকর সহ এগিয়ে এল। তার পোশাক আশাক দেখে মনে হলো কোনো ভৃত্য পরিচালক। সে মনোযোগ দিয়ে জামগুলো পরীক্ষা করল এবং সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বলল, এই সব জাম আমি কিনে নিলাম। আমার প্রাসাদে পাঠিয়ে দাও। লিং হাং খুশি হয়ে সম্মানসূচক ভঙ্গিতে হাত জোর করে বলল, স্যার, এগুলো অন্তত 30 জিন হবে। আপনার পরিবারে তো অনেক লোক, নষ্ট হয়ে যাবে না তো? তরুণ চাকর গর্বের সঙ্গে বলল, আমরা কাউন্টি শহরের চীন পরিবারের লোক।
এই জন্যই উনি আমাদের ভৃত্য, লি। তাড়াতাড়ি প্রণাম করো, বাড়তি কথা বলার দরকার নেই। লিং হাং মনে মনে হাসল, তবে বাইরে উত্তেজিত হওয়ার ভান করে বলল, আরে, ভৃত্য লি। আমি তো হুয়াং লিং গ্রামের লোকে চীন পরিবারের নাম শুনেই বড় হয়েছি। বলে, চীন মহাশয় দয়ালু এবং উদার। গত বছর তিনি নাকি গুদাম খুলে দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্য করেছিলেন। পুরো কাউন্টি জুড়ে চীন পরিবারের প্রশংসা ছড়িয়ে পড়েছে। ভৃত্য লি গোফে হাত দিয়ে হাসল, তুমি ভালোই গল্প করো, তবে আমি তো শুনিনি যে আমার প্রভু গুদাম খুলেছিলেন। তবে সেটা গুরুত্বপূর্ণ নয়। মনে রেখো, মাল যদি ভালো না হয় তবে তোমার বিপদ আছে। লিং হাং এর কপালে ঘাম দেখা দিল। ওটা সে মুহূর্তের উত্তাপে বানিয়ে বলেছিল। ভাগ্য ভালো, যদি সত্যি হয়। সে বুক চাপড় দিয়ে প্রতিশ্রুতি দিল, নিশ্চিন্ত থাকুন, এই জাম সব গভীর পাহাড় থেকে কষ্ট করে খুঁড়ে আনা। সাধারণ মানুষ সেখানে যেতে সাহস করে না। আমি এ জন্যই আঘাত পেয়েছি, আমার কাঁধ এখনো ক্ষত বিক্ষত। সে ইচ্ছে করেই জামার কলার টেনে কাঁধের শুকনো ক্ষতচিহ্ন দেখাল। চারপাশের লোকজন বিস্ময় হা করে তাকাল। ভৃত্য লি সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল, ঠিক আছে, আজ তোমার ভাগ্য ভালো। আমার সঙ্গে এসো, তোমাকে কিছু সুবিধা পাইয়ে দেব। লিং হাং ভদ্রভাবে হাসল, বাঁশের ঝুড়ি কাঁধে তুলে নিল এবং চারপাশের হিংসাত্মক দৃষ্টির মাঝেই চলে গেল। পথে যাওয়া আসার সময় কিছু প্রশংসাবাক্য শুনে ভৃত্য লি লিং হাংকে আরও ভালোভাবে নিল। সুযোগ বুঝে লিং হাং জিজ্ঞেস করল, কাশি, কাশি, ভাই লি, শুনেছি সম্প্রতি চীন মহাশয় নতুন এক উপপত্নী এনেছেন। ভৃত্য লি অবাক হয়ে চোখ বড় করে লিং হাং এর দিকে তাকাল, এই খবর তো এখনো ছড়ায়নি। তুমি কিভাবে জানলে? লিং হাং মনে মনে ভাবল, এ তো প্রাচীনকালের ধনী লোকদের স্বাভাবিক ব্যাপার, অনেক উপপত্নী থাকে, আবার দেহপল্লী থেকেও আনা হয়। কিন্তু সে ভান করল যেন সৎভাবে বলছে, আমার চাচাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ভাতিজার ভাতিজা এক দেহপল্লীতে কাজ করে। ও আমাকে বলেছে। ভৃত্য লি হঠাৎ বুঝে মাথা নেড়ে বলল, আচ্ছা তাই তো। লিং হাং আবার মিথ্যার সুতোর টান দিল, ভাই লি, ভাগ্যেই আমাদের দেখা হল। আমি স্কুলে খুব পড়াশোনা না করলেও কৃতজ্ঞতার মানে বুঝি। ভৃত্য লি সরাসরি তার দিকে তাকাল। লিং হাং নিচু স্বরে রহস্যময়ভাবে লি এর কানে বলল, সত্যি বলছি, পাহাড়ে আমি কিছু বিরল জিনিস পেয়েছি, যা চীন মহাশয়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। সে কাপড়ের মোটা থলি থেকে সতর্কভাবে এক কোণা উল্টে দেখালো দুটি চকচকে লাল গজি বেরি। এগুলো প্রায় কোয়েলের ডিমের সমান, চারপাশে সোনালি রেখা ঘুরছে, রোদের আলোয় যেন অ্যাম্বারের মতো ঝলমল করছে। ভৃত্য লি হা করে তাকাল, তার চোখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল, এটা কি? দেখতে গজি বেরির মতো হলেও এত বড় কেন? ভাই লি, তোমার চোখ খুব তীক্ষ্ণ। লিং হাং আঙুল তুলে প্রশংসা করল, মনে মনে দ্রুত ভাবল, এগুলো সাধারণ গজি বেরি নয়, বরং বিরল, রক্ত সূর্য ফল। ভাগ্যক্রমে আমি পাহাড়ের একখানা ক্লিফ থেকে কিছু সংগ্রহ করেছি। শোনা যায়, একটি খেলেই ৭০ বছরের বৃদ্ধ নতুন করে প্রাণশক্তি ফিরে পায়। সে ইচ্ছে করে থামল, লক্ষ্য করল লি এর গলা শুকিয়ে যাচ্ছে, তারপর চালিয়ে গেল, কিন্তু এগুলো অত্যন্ত দুর্লভ। আমার নিজের কাছে কেবল কয়েক ডজন আছে। আমি আসলে নিজের জন্যই রাখতে চেয়েছিলাম। কিন্তু আজ তোমার সঙ্গে দেখা হলো, মনে হলো ভাগ্যদেবীর ইঙ্গিত। চীন মহাশয়ের বয়স ৬৩, কিন্তু ঝু রাজবংশে তাকে ইতিমধ্যেই ৭০-এর ঘরে গণনা করা হয়। প্রবাদ আছে, পুরুষ মৃত্যুর আগ পর্যন্তও যুবক থাকে। চীন মহাশয় বয়সে বৃদ্ধ হলেও এখনও সৌন্দর্যের প্রতি দুর্বল।
আধা মাস আগে তিনি দেহপল্লী থেকে এক তরুণীকে নিয়ে এসেছিলেন, যার নাম ওয়েনার। মেয়েটির উজ্জ্বল চোখ, মুক্তোর মতো দাঁত, আর শেয়ালের মতো নমনীয় দেহ, যেন পুনর্জন্ম নেয়া অপ্সরা। প্রথম কয়েক দিন তিনি এই দ্বাদশ উপপত্নীকে নিয়ে গান বাজনা আর আনন্দ উল্লাসে মেতেছিলেন। কিন্তু অল্প কিছুদিন পরই হঠাৎ দুর্বল হয়ে পড়লেন, মাথা তুলতে পারছিলেন না। চীন মহাশয় ভয়ে তড়িঘড়ি করে কয়েকজন নামকরা চিকিৎসক ডাকলেন। অনেক বিরল ভেষজ খেয়েও কোনো লাভ হল না, বরং অসুস্থতা আরও বেড়ে গেল। ঘরে থাকা ডজনখানেক সুন্দরী উপপত্নী দেখে এখন তিনি শুধু হাহুতাশ করছেন। সাম্প্রতিক সময়ে তিনি খুবই অস্থির আর বিরক্ত হয়ে পড়েছেন। একদিন লিং হাং তার স্টাডিতে আরাম করতে করতে ক্যালিগ্রাফি চর্চা করছিলেন, ঠিক তখনই ভৃত্য লি রক্তিম মুখ নিয়ে দৌড়ে ঢুকে পড়ল এবং হাঁপান হয়ে মাটিতে গুড্ডি খেয়ে বসে উত্তেজিত কণ্ঠে চিৎকার করল, মাস্টার, অসাধারণ খবর! এটা এক বিশাল বর্ষণ। চীন মহাশয় দাদাঝি কলম নিচে রেখে ভ্রু কুঁচকে বললেন, এত অসুস্থ অবস্থায় তোর কি ভালো খবর হতে পারে? ভৃত্য লি গভীরভাবে মাথা নেড়ে মাটিতে শব্দ করে বলল, মাস্টার, এটা সত্যিই স্বর্গের দান। আজ আমি পূর্ব শহরের সবজি বাজারে গেলাম এবং একজনকে জাম বিক্রি করতে দেখলাম। তারপর সে বিস্তারিতভাবে বর্ণনা করল কিভাবে সে লি ঝাও এর সঙ্গে দেখা করল। কথা বলার পর সে সতর্কভাবে পকেট থেকে একটি মোটা কাপড়ের থলি বের করল, এক কোণা উল্টে দেখালো দুইটি মসৃণ, কোয়েলের ডিমের মতো গজি বেরি। চীন মহাশয়ের শ্বাস দ্রুত হয়ে গেল, গজি বেরিগুলো দেখেই চোখের রং বদলাল। রেড সানফল, আমি কখনো শুনিনি। এই জিনিস কি সত্যি সেই লোকের মতো কার্যকর? ভৃত্য লি উত্তেজিত হয়ে বলল, মাস্টার, আপনি নিজেই চেষ্টা করে দেখতে পারেন সত্য কিনা। যদি ভয় পান, আমি আগে একটি চেখে দেখব। সে এমন ভঙ্গি করল যেন সত্যতা দেখানোর জন্য একটি গজি খাচ্ছে। মূর্খ! চীন মহাশয় ঠান্ডা নাক দিয়ে ফুঁসলাল। যদি এটি সত্যি সেই লোকের মতো মূল্যবান হয়, তবে এটি নিশ্চয়ই অত্যন্ত দামি। যদি তুমি খাও, তাহলে কি তা অপচয় হবে না? ভৃত্য লি বারবার মাথা নেড়ে গজি বেরিগুলো আবার সতর্কভাবে তাদের জায়গায় রাখল। চীন মহাশয় হঠাৎ জিজ্ঞেস করলেন, গ্রামবাসী কোথায়? তাকে ছেড়ে দিয়েছে? ভৃত্য লি তাড়াহুড়ো করে উত্তর দিল, ভয় নেই, আমি ইতিমধ্যেই কাউকে দিয়ে তাকে পাশের হলো এই নিয়ে গিয়ে ভালোভাবে দেখভাল করতে বলেছি। চীন মহাশয় সন্তুষ্টি প্রকাশ করে মাথা নেড়লেন, তুমি কখনো কখনো বেশ চালাক। এক মুহূর্ত ভেবে তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কি কোনো অস্বাভাবিক বৈশিষ্ট্য দেখিয়েছে? একটুও না, সে এখন পাশের হলো এ বসে আনন্দে নাস্তা খাচ্ছে। চীন মহাশয় আবারও শান্ত হয়ে গেলেন। তিনি দাঁত চেপে ধরলেন, একটি রেড সান ফল হাতে নিয়ে সতর্কভাবে কামড় দিলেন। যত তাড়াতাড়ি গজি বেরি তার মুখে প্রবেশ করল, তিনি অনুভব করলেন একটি উষ্ণ তরঙ্গ সরাসরি তার নিম্ন উদ্রে প্রবাহিত হচ্ছে। সেই উষ্ণ তরঙ্গ যেন জীবিত, নারীর মধ্য দিয়ে ছুটছে, তার আগে দুর্বল অঙ্গগুলো হঠাৎ শক্তি পেয়ে উঠল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর আনন্দের এক অভিব্যক্তি তার মুখে ফুটে উঠল। দ্রুত, দ্রুত, আমাকে 12 নম্বর মিসেসের কাছে নিয়ে যাও, আরও 112 নম্বর মিসেসকে ডেকো। লি মিং, মাস্টার লি। চীন মহাশয়ের লাল মুখ দেখেই অবস্থা বুঝলেন। তিনি আনন্দিত হয়ে বললেন এবং দ্রুত কাউকে ডাকলেন যাতে বৃদ্ধকে সহায়তা করে ভেতরের আঙিনায় নিয়ে যাওয়া যায়। 1 ঘণ্টা কেটে গেল, কিন্তু কোনো খবর এল না। লি ঝাও পাশের হলো এ বসে উদ্বিগ্ন হয়ে ভাবছিল এবং নিজের ওপর দোষারোপ করছিল অতিরিক্ত তাড়াহুড়া করার জন্য। চীন মহাশয় যথেষ্ট বয়সে প্রবীণ।
যদি সে সর্বশ্রেষ্ঠ গোজি বেরি খেয়ে কোনো নারীর সঙ্গে অতিরিক্ত পরিশ্রম করেন, সত্যিই মৃত্যু হতে পারে। যদিও লি ঝাও পালানোর ইচ্ছা করেছিল, কিন্তু পাশের দাঁড়িয়ে থাকা দুইজন রক্ষীর দিকে তাকিয়ে নিজেকে ধরে রাখল। শীঘ্রই, লি মিং সম্মানসূচকভাবে উজ্জ্বল মুখ নিয়ে বৃদ্ধকে অনুসরণ করে পাশের হলো এলেন। লি মিং দ্রুত পরিচয় করালেন, ভাই লি ঝাও, এটি চীন পরিবারের প্রধান। চীন মহাশয়, এটি ভাই লি ঝাও। নমস্কার, চীন মহাশয়। লি ঝাও সম্মানসূচকভাবে নত হলেন। অন্যরা কিছু বলার আগে তিনি চালিয়ে দিলেন, সকলেই বলে চীন মহাশয় বয়সে শক্তিশালী, যুবকের মতো তেজদীপ্ত। আজ আমি দেখলাম, অন্যরা যা বলে সব মিথ্যা। লি মিং হতবাক হয়ে তাকালো এবং উদ্বিগ্ন হয়ে লি ঝাওকে ঝাপসা চোখে দেখল। কি হলো এই লি ঝাওয়ের? প্রথম দেখা হলে যদি প্রশংসা না করত, ঠিক। কিন্তু কিভাবে সে মন্দ কথা বলল? লি ঝাও লক্ষ্য না দিয়ে চালিয়ে গেল, চীন মহাশয় একেবারে বৃদ্ধ মনে হচ্ছেন না। তিনি স্পষ্টভাবে শক্তিশালী, প্রাপ্তবয়স্ক পুরুষ। তার স্পৃহা ও শক্তি এত শক্তিশালী যে 20 বছর বয়সী যুবকও তার সামনে লজ্জিত হয়। সে বিস্ময় হাসল, আপনি যে পদ্ধতিতে অল্পক্ষণ আগে এলেন, তা দৃঢ় এবং শক্তিশালী, পূর্ণ উদ্যম। আপনার উপস্থিতি যেন পাহাড় বা গভীর খাদ, যেন আমি দেবদূতের সামনে দাঁড়িয়ে আছি। যদি আমি আপনার পরিচয় না জানতাম, মনে হতো কোনো সীমান্তে অভিযানরত জেনারেল ছদ্মবেশে এখানে এসেছে। চীন মহাশয়ের মুখ, যা আগে লি ঝাও এর প্রথম কথার পর অন্ধকারাচ্ছন্ন ছিল, এখন বড় হাসিতে ভরে উঠল, এবং তার ভাঁজগুলো শিথিল হয়ে গেল। তিনি লি ঝাও এর কাঁধে ভারী হাত দিয়ে টিপলেন, ভালো ছেলেটি, তুমি কথা বলতে পারো। কষ্টিপূর্ণ বিদানদের চেয়ে অনেক বেশি আনন্দদায়ক। লি ঝাও চীন মহাশয়ের হাত ধরলেন এবং আন্তরিকভাবে বললেন, চীন মহাশয়, আমি যা বলি সবই হৃদয় থেকে, স্বর্গ ভূমি সাক্ষী, সূর্য চাঁদ নিশ্চিত। যদি আমি মিথ্যা বলি, আমি ইচ্ছুক যে আমার পিতা মাতা এবং ভাইবোন সবাই বিনাশ হোক। প্রাচীন ব্যক্তি হিসেবে চীন মহাশয় আগে কখনো এমনভাবে প্রশংসিত হননি। তিনি সঙ্গে সঙ্গে লি ঝাও এর সঙ্গে গভীর সম্পর্ক অনুভব করলেন। তিনি লি ঝাও এর হাত শক্তভাবে ধরলেন এবং আন্তরিক প্রশংসা দিয়ে তাকালেন, ভাই লি ঝাও, জানি না কেন, কিন্তু তোমাকে দেখলেই আমি খুব কাছে লাগছি। চীন মহাশয়ের দাদাঝি কণ্ঠে উত্তেজনা মিশ্রিতভাবে সামান্য কম্পিত হল। তিনি লি মিং এর দিকে ফিরে চিৎকার করলেন, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দ্রুত ধূপের মঞ্চ সাজাও এবং ভালো মদ আনো। আজ, আমি লি ঝাও এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে ভাইভক্তের বন্ধন করব। লি মিং হাউসকিপার লি চমকে মুখ খুলল, যেন চোখই বের হয়ে যাবে। তিনি চীন মহাশয়ের সেবা করেছেন 10 বছরের বেশি, কিন্তু এমন অদ্ভুত দৃশ্য আগে কখনো দেখেননি। সাধারণত, চীন মহাশয় গ্রামের কাঁচা মানুষদের পছন্দ করতেন না। কিন্তু আজ তিনি পাহাড়ের জাম বিক্রেতাকে নিজের ভাই বলার জন্য প্রস্তুত হচ্ছেন। হাউসকিপারের মন একেবারেই ভারাক্রান্ত হল। শুধু তখনই তার অনুভূতি ফিরল যখন চীন মহাশয় তাকে তীক্ষ্ণভাবে দেখলেন। দ্রুত মাথা নিচু করে তিনি প্রস্তুতির জন্য নির্দেশ দিতে এগোলেন। লি ঝাও হতবাক হয়ে তাকালেন। তিনি ভেবেছিলেন, আমি শুধু একটু প্রশংসা করলাম। এটা কিভাবে ভাইভক্তের আনুষ্ঠানিক অনুষ্ঠানে পরিণত হল? সে ভেবেছিল, প্রাচীন যুগের মানুষ এত সহজে কিভাবে প্রতারিত হতে পারে। কিন্তু চীন মহাশয়ের তীক্ষ্ণ দৃষ্টি লি ঝাও এর দিকে স্থির ছিল, কোনো দ্বিধার সুযোগ ছাড়ল না। তিনি দাঁত চেপে ধরে আরও উদ্দীপ্ত হাসি প্রদর্শন করলেন। ভাই, আপনার দয়া আমার জন্য গৌরবের। আমি সত্যিই সৌভাগ্যবান। প্রায় অর্ধেক ঘণ্টা পর,
চীন রাজবংশের ঝু রাজবংশ প্রাসাদে বাতি ও পতাকা দিয়ে সাজানো হল এবং ধূপের মঞ্চে বিভিন্ন সামগ্রী রাখা হল। ঘণ্টা ও ঘণ্টির ঝনঝনির মধ্যে চীন মহাশয় এবং লি ঝাও একসাথে মাদুরে বসে প্রণাম করলেন। চন্দনের ধূপের গন্ধ উপরের দিকে উড়ে গেল, মোমবাতির আলোতে তাদের ছায়া দীর্ঘ ও সরু হয়ে দেখা দিল। মহান স্বর্গ ও পৃথিবী উপরে, আমি, চীন মহাশয়, এবং লি ঝাও ভাই আজ সত্যিকার বিশ্বাসে ভাই ভক্তের বন্ধন করেছি। আমরা চাই না একই দিন, একই মাস বা একই বছরে জন্মগ্রহণ করতে। লি ঝাও, অসহায় মনে হচ্ছে, তবে আমাদের এই কাজ চালাতে হবে। তবে আমরা চাই একই দিন, একই মাস এবং একই বছরে মৃত্যুবরণ করতে। বড় ভাই, অনুগ্রহ করে এই প্রণাম গ্রহণ করুন। তিনি গভীরভাবে চীন মহাশয়ের কাছে প্রণাম করলেন। হা, ভালো, ভালো, ভাই। চীন মহাশয় প্রাণ খুলে হেসে উঠলেন, তারপর লি ঝাওকে সাহায্য করে দাঁড় করালেন। তারপর 12 জন সুন্দরী নারী লি ঝাও এর দিকে এগিয়ে এলেন, কৌতূহলভাবে তাকে ঘুরে দেখছিলেন। দ্বিতীয় ভাই, এরা আমার 12টি ছোট বউ, এবং তারা আপনারও বউ বোন। পরিচিত হও। 12 জন নারী একসাথে প্রণাম করে বলল, নমস্কার, দ্বিতীয় বড় মাস্টার। লি ঝাও এই দৃশ্য দেখে সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন। এখন থেকে, যখনই কোনো কাউন্টিতে সমস্যায় পড়বে, তুমি এই প্রতীকটি বের করতে পারো। এমনকি কাউন্টি ম্যাজিস্ট্রেটও তোমাকে সম্মান দেখাবে। লি ঝাও এর চোখে আলো জ্বলে উঠল। এটা ভালো খবর। ঠিক সেই মুহূর্তে তিনি প্রতীকটি পেলেন। চীন মহাশয় বললেন, এই প্রতীক দিয়ে তুমি চীন পরিবারের নামে যে কোনো দোকান থেকে পণ্য কিনতে পারবে, সিলভার না দিয়ে। শুধু যা দরকার তা নাও। এটি শুনে লি ঝাও আরও আনন্দিত হলেন। তিনি ভাবেননি যে আনুষ্ঠানিক বন্ধন এরকম সুবিধার সঙ্গে আসবে। বড় ভাই, এই প্রতীক অত্যন্ত মূল্যবান। আমি সত্যিই গ্রহণ করতে পারি না, তিনি বললেন এবং প্রতীকটি পকেটে রাখার চেষ্টা করলেন, ভয়ে অন্যরা তা আবার নেবে। চীন মহাশয় হেসে বললেন, তুমি, কেউ এর জন্য লড়ছে না। এই প্রতীক তোমার জন্য, শুধু রাখো। তারপর তিনি হাউসকিপার লিকে ইশারা করলেন। লি 2 বার তালি দিলেন, এবং এক ভৃত্য একটি রূপার ট্রে নিয়ে এল। তার উপর 10টি বড় স্বর্ণের ইট তৈরি করা ছিল, যা উজ্জ্বলভাবে ঝলমল করছিল। চীন মহাশয় উষ্ণভাবে হাসলেন, দ্বিতীয় ভাই, প্রথমে এই 200 সিলভার নাও। এটাকে আমার পক্ষ থেকে তোমার উপহার হিসেবে ধরা যাক। আজ রাতে আমার বড় ভাইয়ের বাড়িতে থাকো। কাল আমাদের কাপড়ের দোকানে যাও এবং কিছু উপযুক্ত পোশাক বেছে নাও যাতে বাইরের লোকেরা তোমাকে হেসে না দেখে। লি ঝাও বারবার অস্বীকার করলেন, বড় ভাই, আমি অবশ্যই এই সিলভার গ্রহণ করতে পারি না। তিনি আরও ব্যাখ্যা করলেন যে আজ তাকে গ্রামে ফিরে যেতে হবে, যেখানে আত্মীয়রা শহরের বাইরে অপেক্ষা করছে। বৃদ্ধ চীন মহাশয়, দাদাজি ভ্রু কুঁচকালেন। যদি তুমি গ্রহণ না করো, তাহলে মনে হবে তুমি তোমার বড় ভাইকে ছোট দৃষ্টি দিচ্ছ। যেহেতু আমরা ভাই ভক্তের বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই আমার যা কিছু আছে তা তোমার। 12 জন কনকুইন ছাড়া, বাকি সবকিছুই তোমার। লি ঝাও এই দৃশ্য দেখে দেখল যে তার অভিব্যক্তি প্রকৃত এবং নকল নয়। লি ঝাও এর মনে এই অর্ধ ভাইয়ের প্রতি একটি বাড়তে থাকা স্নেহ জন্ম নিল। এক মুহূর্ত চিন্তাভাবনার পর, তিনি পকেট থেকে একটি কাপড়ের ব্যাগ বের করলেন। যেহেতু বড় ভাই সত্যিই আমার প্রতি সদয়, তাই আমি কিছুই লুকাব না। এখানে 10টি লাল সূর্য ফল আছে। আমি এগুলো আপনাকে দিচ্ছি। বৃদ্ধ চীন মহাশয় অত্যন্ত আনন্দিত হলেন। তিনি 60 বছরের বেশি বয়সী, কোনো সন্তান নেই, এবং তার পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী নেই।
তিনি মূলত বিশ্রাম এবং আনন্দ উপভোগ করতেন, কিন্তু অতিরিক্ত মদ্যপান এবং বিলাসিতার কারণে তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গেছে। লি ঝাও এর সঙ্গে ভাইভক্তের বন্ধন করা তার কাছাকাছি আসার একটি উপায়ও ছিল। আশা করা যেত যদি ভবিষ্যতে তার কাছে লাল সূর্য ফল থাকে, তিনি সেগুলো প্রথমে ভাগ করে দিতে পারবেন। অনাকাঙ্ক্ষিতভাবে, লি ঝাও একসাথে 10টি ফল দিয়েছেন, পরবর্তীতে ব্যবহারের জন্য কিছু রাখলেন। অর্ধ ঘণ্টার পর, লি ঝাও বিনয়ভরে বৃদ্ধ চীন মহাশয়ের আমন্ত্রণ অস্বীকার করলেন এবং গ্রামের পথে গাড়িতে ফিরে আসার সদয় প্রস্তাবের জন্য ধন্যবাদ জানালেন। 100 সিলভার তার পকেটে নিয়ে, তিনি আনন্দের সঙ্গে চীন প্রাসাদ ত্যাগ করলেন। আজকের আগে, তিনি 2 সিলভার কর নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু একদিনেই তিনি হুয়াংলিং গ্রামে সবচেয়ে ধনী মানুষ হয়ে গেলেন। সূর্য এখনও উঁচুতে থাকায়, লি ঝাও প্রথমে একটি বানের দোকান থেকে 10টি গরম মাংসের বান কিনলেন। এরপর মাংসের দোকানে গিয়ে 20 জিন মাংসের চর্বিযুক্ত পিক কিনলেন। পরে তিনি একটি শান্ত কোণে গিয়ে সমস্ত জিনিসপত্র তার স্পেসে রাখলেন, তারপর একটি মাংসের বান নিয়ে ভ্রমণ করতে করতে খেতে লাগলেন। হাঁটতে হাঁটতে, তিনি 3 তলা বিশিষ্ট একটি প্রাসাদের সামনে পৌঁছালেন, যার ছাদ উঁচু এবং সজ্জিত কর্নিশ ও কাঠের সজ্জা ছিল। উজ্জ্বল সূর্যের আলোয় ই হং প্রাসাদ স্পষ্টভাবে দৃশ্যমান। লি ঝাও এর চোখে আলো জ্বলে উঠল এবং তিনি ভিতরে প্রবেশ করলেন। যুব মাস্টার, অনুগ্রহ করে। এক যুবক বৃত্ত হাসিমাখা মুখে অভিবাদন জানাল, কিন্তু তিনি একটি মানুষকে দেখলেন, যে ছিঁড়ে যাওয়া কাপড় এবং ছিঁড়ে যাওয়া ঘাসের চপ্পল পরা, পেছনে বাঁশের ঝুড়ি বহন করছে। বৃত্তর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং তিনি লি ঝাও এর পথ বন্ধ করলেন। এই ভিক্ষুক কোথা থেকে এসেছে? বৃত্ত উপহাস করে বলল, লি ঝাও এর ছিঁড়ে যাওয়া প্যান্টের দিকে তাকিয়ে নাক মুড়ে। নিজেকে দেখো নাকি, ইহং প্রাসাদ তোমার জন্য নয়। যাও, পেছনের গলিতে অবশিষ্ট খুঁজে আয়। বলেই, তিনি লি ঝাওকে ঠেলতে এগোলেন। লি ঝাও, যিনি স্পিরিচুয়াল স্প্রিংস এবং শীর্ষমানের পাহাড়ি হারবস দিয়ে শক্তিশালী হয়ে গেছেন, সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন। বৃত্তকে প্রথমে এগোতে দেখে, তিনি পিছু হটলেন না। তিনি বৃত্তের পেছনে সরে গিয়ে এক প্রলয়ঙ্কর কিক মারলেন। বৃত্ত দরজার বাইরে উড়ল, এক অদ্ভুত উড়ন্ত ঘুড়ির মতো, এবং দুর্ঘটনাক্রমে একটি সবুজ চোগায় একজন পণ্ডিতকে ঠেলা মারল, যিনি প্রবেশ করতে যাচ্ছিলেন। জনেই ব্যথার চিৎকার করল। লি ঝাও হঠাৎ একটি পরিচিত কণ্ঠ শুনলেন। তিনি দরজা থেকে বের হয়ে গেলেন এবং দেখলেন যে, মাটিতে যাকে আঘাত করা হয়েছে, তিনি লি ঝাও এর পরিচিত। তিনি হলেন লি মিং, যিনি সম্প্রতি শহরে এসেছিলেন পরীক্ষার প্রস্তুতির জন্য। লি মিং লি ঝাওকে দেখে ফ্যাকাশে হয়ে গেল এবং হক করল, দ্বিতীয় ভাই, তুমি এখানে? লি ঝাও হেসে বললেন, এতে কি? তুমি বলছিলে তুমি কাউন্টিতে রাজকীয় পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ, তাহলে ই হং প্রাসাদে কেন? লি মিং দ্বিধায় পড়ে কিছু বলতে পারল না। তিনি তার বড় ভাইকে বলতে পারল না যে তিনি সম্প্রতি বাসা স্থাপন করেছেন এবং তার বোন ওয়াইনারকে দেখতে এখানে এসেছেন। এই মুহূর্তে, ই হং প্রাসাদের ভেতরের অনেক গার্ড লাঠি হাতে নিয়ে বেরিয়ে এলো। পরিস্থিতি দেখে, লি ঝাও দ্রুত পিছু হাঁটে বাইরে চলে গেলেন। যাই হোক, তিনি লি মিংকে সদয়ভাবে বললেন, বড় ভাই, আমি আগে এগিয়ে যাই। তুমি পশ্চাৎপদ ঢেকে দাও।